এখানে যেটা হচ্ছে যে হোস্ট জিল্লুর রহমান সম্ভবত হোস্ট তিনি এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জুলকারনাইন স্যার সামিকে প্রথমে প্রথম ব্যারিস্টার সালাহ হোসেনকে প্রশ্ন করেছেন, পরে জুলকারনাইন স্যার সামিকেও সিমিলার একটি প্রশ্ন করেছেন। জুলকারনাইন স্যার সামি, মানে সামি বলি, তিনি আহ, অনেকগুলো কথা বলেছেন, একটার পর একটা অনেকগুলো ইস্যু তিনি এনেছেন। তো শেষের দিকে তিনি চিন্ময় দাস, ইসকনের যে নেতা, চিন্ময় দাসের অ্যারেস্ট নিয়ে তিনি একটি কথা বলেছেন। তো আমরা শুনি। আপনি যদি দেখেন এখান থেকে শুরু। বাংলাদেশের এই মুহূর্তে যে মিডিয়া সিন, যেটা আমাদের নেইবারিং কান্ট্রি থেকে দেখানো হচ্ছে, সেটা খুবই উদ্বেগজনক। কারণ তারা একটার পর একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের হাই কমিশন, উপ উপ হাই কমিশন যেটা আগরতলায়, দ্যাট হ্যাজ কাম আন্ডার অ্যাটাক। কোনো কোনো কিন্তু কারণ নাই আসলে। এই যে এই ধরনের যে আক্রমণ হচ্ছে বাংলাদেশ হাইকমিশনগুলোর উপর, কিসের কারণে? বাংলাদেশে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় স্বামী নাম। আর এটা বাংলাদেশের একটা একেবারে ইন্টারনাল ম্যাটার, যে তাকে কেন গ্রেফতার করা হয়েছে, এই কারণে এটুকুই হচ্ছে আমি সামির কথা থেকে দেখাতে চেয়েছি। মোট কথা সামি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া কেন এই ব্যাপারটা নিয়ে ইন্ডিয়া কথা বলছে, এই ব্যাপারটা, এই যে চিন্ময়কে যে অ্যারেস্ট করা হয়েছে, এটা বাংলাদেশের একান্ত ইন্টারনাল ম্যাটার, এখানে ইন্ডিয়ার নাক গলানো উচিত না বা ঠিক হয়নি। তার উত্তরে ব্যারিস্টার সারা হোসেন এই কথাটি কাউন্টার করেছেন। তিনি কি বলেছেন শুনুন। শুনছিলেন জি, একটা পয়েন্ট অ্যাড করতে পারি এটার সাথে। সামি, আপনি বললেন যে এগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আই হ্যাভ টু স্লাইটলি ডিসএগ্রি উইথ দ্যাট। যে কোনো মানবাধিকার ইস্যুটা ইজ নট অ্যান ইন্টারনাল ম্যাটার। আই থিঙ্ক আদার পিপল ক্যান কমেন্ট অন ইট, বাট হোয়াট আই উড সে ইজ দ্যাট। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। মানে সারা হোসেন চাচ্ছে যে আমাদের রাজনৈতিক বা আমাদের রাষ্ট্রীয় ব্যাপারগুলোতে অন্যরা নাক গলাতে পারবে এবং নাক গলানো উচিত। তার কথা হচ্ছে নাক গলানো উচিত, শুধু পারবে তাই না, অন্য রাষ্ট্র নাক গলানো উচিত। দেখেন, এরা কখনোই বিদেশিরা নাক গলাবে না এই কথাটার প্রতি এরা কখনোই সম্মান রাখে না। তারা অলওয়েজ চায় যে বিদেশিরা এখানে নাক গলাক, বিদেশিরা এখানে কথা বলুক। কারণ কি? কারণ তারা বিদেশিদের খেয়ে পরে বাঁচে। সো বিদেশিদেরকে নাক গলানোর সুযোগ দিতে হবে। এই ন্যারেটিভটা তারা হচ্ছে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এবং তারা কখনোই বলে না যে না, বিদেশিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা স্বাধীন সার্বভৌম দেশ, আইডিয়ালি আইডিয়ালি একটা স্বাধীন সার্বভৌম দেশে কখনোই বিদেশিরা এটা ইন্টারনাল ম্যাটার নিয়ে কথা বলা উচিত না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমরা কি কখনো আমেরিকাকে বলতে পারবো যে তোমার দেশে এই কাজ করো, এটা তোমার দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে? আমরা কি আমেরিকাকে বলতে পারবো? কেন পারবো না? আর এখানে সামি যেটা বলেছেন সেটা হচ্ছে মেইনলি ইন্ডিয়ার ব্যাপারে। ইন্ডিয়ার কিন্তু মানবাধিকার নিয়ে এত মাথা ব্যথা নেই। ইন্ডিয়া জাস্ট এখানকার ইস্যুটা তাদের ইন্টারনাল পলিটিক্সের জন্য ইউজ করতে চাচ্ছে, যে কারণে অনেকগুলো প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে। যাই হোক, সেটা অন্য ইস্যু। তো সারা হোসেন যেটা বলতে চাচ্ছে, না মানে অন্যরাও যেন কমেন্ট করতে পারে, অর্থাৎ সে ভারতের কথা যদি এখানে মেইন, কিন্তু সে বলতে চাচ্ছে যে আমেরিকা এবং ইউরোপ বা সে তার নিয়োগকর্তা যাদেরকে সে রিপোর্ট করে, সারা হোসেন রিপোর্ট করে। সারা হোসেন একটা কথা বলি, সারা হোসেন একজন ব্যারিস্টার। তিনি সংবিধান বিষয়ক বা রাজনৈতিক কেস যেগুলো আছে তিনি সেগুলো লড়েন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, বা হচ্ছে মানবাধিকার বিষয়ক কেস যেগুলো, এই কেসগুলো কে করে? এই কেসগুলোর জন্য তাকে পে করে কে? তিনি যদি এই একটা কেস লড়া কিন্তু যেন তেন কথা না। একটা কেস লড়া, এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক প্রিপারেশন লাগে, অনেক ডাটা কালেকশন লাগে, অনেক পেপার ওয়ার্ক করা লাগে, ডেস্কে অনেক সময় দেওয়া লাগে, এরপর কোর্টে তো সময় দেওয়া লাগেই, কোর্টে তো কাজ করা লাগেই, কোর্টে প্রেজেন্ট করা লাগেই। কোর্টের কাজটা বরঞ্চ কম, ব্যাকগ্রাউন্ডের কাজটাই অনেক বেশি। তিনি যদি কোনো ক্লায়েন্টের হয়ে কোনো মামলা লড়তেন, তাহলে সেখান থেকে কিন্তু তিনি অনেক টাকা ইনকাম করতে পারতেন। সেইটা না করে তিনি কেন মানবাধিকার ইস্যু, যেগুলোর জন্য কেউ তাকে পে করে না, কোনো ইন্ডিভিজুয়াল তাকে পে করে না, সেইগুলোর পিছনে তিনি কেন দৌড়ান? এটা কি সেন্স মেক করে? সেন্স মেক করে না। তিনি কি এতই বেনেভোলেন্ট, এতই পরোপকারী
যে মানুষের অধিকারের জন্য তিনি দৌড়ে 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 মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। তিনি তার বাবার ল ফার্মে আছেন। তো তার বাবা এই ল ফার্মটাতে যে যেটা পে করে বাংলাদেশের হাইয়েস্ট চার্জ, ওয়ান অফ দ্য হাইয়েস্ট, দৌলা অ্যান্ড দৌলা, ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস, এরা হচ্ছে বাংলাদেশের টপ দুইটা, একদম টপ, যারা সবচেয়ে বেশি চার্জ করে। তো এই পরিমাণ চার্জ তারা করে, অথচ ফ্রিতে তারা এই আইনি কাজগুলো, মানবাধিকার বিষয়ক কাজগুলোর জন্য তারা কোর্টে দৌড়ায়। কি কারণে? চার্জ ফ্রি অফ কস্ট, চার্জ ফ্রি? অবশ্যই না, অবশ্যই না। তারা পেমেন্ট পায় হচ্ছে বিদেশি সরকারের কাছ থেকে, যে সরকারগুলো তাদের এজেন্ডা, তাদের হচ্ছে ল আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতে চায়, তাদের আইন আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতে চায়, তাদের মতো করে আমাদেরকে চলতে বলে, তারা আমাদের দেশে খবরদারি করবে। ওই দেশগুলো এদেরকে নিয়োগ দিয়েছে এবং নিয়োগ দেওয়ার কারণে তারা হচ্ছে একটা পেমেন্ট পায়। এই জন্য এরা কখনো, যখনই আপনি বলবেন, এরা নর্মালি কখনো স্বীকার করবে না যে হ্যাঁ আমাকে অমুক দেশ হচ্ছে টাকা দেয়, এটা তারা কখনো স্বীকার করবে না। কিন্তু যখন আপনি চ্যালেঞ্জ করবেন তখন তারা ইনিয়ে বিনিয়ে বলবেন না, ওদেরকে ছাড়া আমাদের চলা যাবে না, ওদের কথা তো শুনতেই হবে। ওদের কথা শুনতে হবে, ওদের কথা কতটুকু শুনবো? আমার দেশে আমি কাকে কি করব না করব সেটা কি আমেরিকার মাথা ব্যথার বিষয়? আমেরিকা কি মানবাধিকারের এত উচ্চ শিখরে উঠে গেছে? যদি তাই হয়ে থাকে তাহলে তারা ইসরায়েলের এগেইনস্টে কিছু করছে না কেন? মানবাধিকার ইস্যুটাকে আমেরিকা এবং ইউরোপ তারা ইউজ করে দেশে একটা খবরদারি প্রতিষ্ঠার জন্য। এটা হচ্ছে তারা একটা খাতা প্রিপেয়ার করে, অভিযোগনামা, আমলনামা তারা প্রিপেয়ার করে। কোন সরকারের সাথে যদি তাদের সম্পর্ক খারাপ হয়, কোন সরকার তারা যা চাচ্ছে একটা দেশ থেকে, একটা দেশের মানুষের রক্ত ঘামে ভেজা অর্জন থেকে যে হিস্সাটা ওই দেশগুলো চাচ্ছে, সেই হিস্সাটা যদি আপনি তাদেরকে, কোন সরকার যদি তাদেরকে না দেয়, তাদের কথা মতো যদি সরকার না চলে, তখন তারা এই খাতা খুলে তারা দেখে রেকর্ডে কি কি আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে গুম হয়েছিল, ওকে, এখানে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল, ওকে, ফার্স্ট স্টেপ র্যাবের উপর স্যাংশন দিয়ে একটা হুমকি দিয়েছে। কেন? র্যাব এই কাজ করছে গত 10 বছর ধরে, গত 15 বছর ধরে। কখনোই তখন কি তাদের কাছে রেকর্ড ফাইল যায়নি? তখন কেন তারা স্টেপ নেয়নি? তারা তখন স্টেপ নিবে না, কারণ তখন তাদের দরকার ছিল না। এখন তাদের মনে হয়েছে যে না, এখানে একটা সরকার চীনপন্থী হয়ে যাচ্ছে, চীনের সাথে বেশি ঘেঁষাঘেঁষি হচ্ছে, তাহলে একে একটু মানে শায়েস্তা করতে হবে। কি করবে? রেকর্ড খাতা খুলবে। সরকার যদি স্মার্ট হয়, সরকার যদি বুঝতে পারে যে হ্যাঁ চীনের সাথে ঘেঁষাঘেঁষির কারণে সমস্যা হচ্ছে, সরকার তখন চীনের সাথে দূরত্ব বজায় রাখবে, খাতা বন্ধ হয়ে যাবে, আর ওই দেশগুলো আর কিছু করবে না। এই কাজগুলোর জন্যই, এই রেকর্ডের কাজগুলোর জন্যই এই দেশগুলো এদেরকে নিয়োগ দিয়ে রাখে, এদেরকে এই মিশনগুলো দেয়। কাউকে দেয় মানবাধিকার, কাউকে দেয় আইনের শাসন, কাউকে দেয় পরিবেশ, কাউকে দেয় দুর্নীতি, এই বিষয়গুলোর জন্য এদেরকে নিয়োগ দিয়ে রাখে। টিআইবি কি তাদের ফান্ডিং এর সোর্স কখনো এক্সপোজ করেছে? করেনি। গভর্নমেন্ট কিন্তু অনেকবার স্টেপ নিতে চেয়েছে যে তাদেরকে বলতে হবে তাদের ফান্ডিং এর সোর্স কি, তারা বলেনি। তারা না বলা সত্ত্বেও তারা এখানে তাদের অপারেশন চালিয়ে গেছে। তারা ক্লিয়ারলি বলেছে না, আমরা ফান্ডিং এর সোর্স বলবো না। এরপরও তারা এখানে অপারেশন চালিয়ে গেছে এবং সরকার কিছু করতে পারেনি। কেন করতে পারেনি? কারণ সরকারের উপর প্রেশার ছিল, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে প্রেশার ছিল। তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কেন বাংলাদেশের কিছু লোকজন কি করবে না করবে তার জন্য হচ্ছে প্রেশার ক্রিয়েট করবে গভর্নমেন্টের উপর? তারা খুব বেনেভোলেন্ট, খুবই পরোপকারী। এতই পরোপকারী হলে ইরাকে কি করলো, ফিলিস্তিনে কি করলো, সিরিয়ায় কি করলো, লিবিয়ায় কি করলো, ভিয়েতনামে কি করলো, আফগানিস্তানে কি করলো? এই কোশ্চেনগুলো তাদেরকে করেন, এই কোশ্চেনগুলো সারা হোসেনকে করা উচিত। তারা খুবই চায় যে না, বাংলাদেশে এই বিদেশিরা যেন বাংলাদেশের কথার উপর, বাংলাদেশের উপর নাক গলাতে পারে। এখানে সারা হোসেনের সাথে সামির একটু বাকবিতণ্ডা আরেকটু হয়েছে। সামির কাউন্টারটা খুবই ভালো হয়েছে। সারা হোসেন যে একটা বিগ হিপোক্রাইট,
এবং সে যে এখানে লাজবাব হয়ে গেছে, তার যে সাইলেন্ট হয়ে গেছে, তার অপ্রস্তুত মানে মুখের ফেস এক্সপ্রেশন দেখলেই আপনি বুঝবেন যে হ্যাঁ, এখানে তার হিপোক্রেসি এক্সপোজ হয়ে গেছে। মানে বাংলাদেশ সাইড থেকে যেটা আপনি বলছেন যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হোক না কেন, যে কোনো স্থান থেকে যে কেউ এটা নিয়ে কথা বলতে পারেন। ভারতের ইস্যু নিয়েও কিন্তু বাংলাদেশের দিক থেকে খুব একটা প্রশ্নগুলো তোলা হয় না, মানে তোলা স্বয়ং হোস্টই হচ্ছে সারা হোসেনকে চ্যালেঞ্জ করেছে। আপনি যে বললেন যে অন্যরা কমেন্ট করতে পারবে, এক রাষ্ট্রের ব্যাপারে অন্য রাষ্ট্র কমেন্ট করতে পারবে, ভারত বাংলাদেশের ব্যাপারে কমেন্ট করতে পারবে, বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপারে কমেন্ট করতে পারবে। তাহলে বাংলাদেশেরও পারা উচিত ইন্ডিয়াতে হিউম্যান রাইটস ভায়োলেশনের এগেনস্টে কমেন্ট করা, ভায়োলেশনের ব্যাপারে কমেন্ট করা বাংলাদেশের পারা উচিত, সেই সক্ষমতা বাংলাদেশের থাকা উচিত। কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা করেনি। সেটাই হোস্ট নাজিলুর রহমান তিনি চ্যালেঞ্জ করছেন বা তিনি কাউন্টার করছেন সারা হোসেনকে। সারা হোসেন তখন সে আকাশ থেকে পড়েছে, সে যে একটা কাউন্টার খাবে এটা সে আশা করেনি। কারণ এরা হচ্ছে মূলত ন্যারেটিভ মুখস্থ করে, এদেরকে কখনো কেউ চ্যালেঞ্জ করে না। এরা একটা কজি রুমে, একটা কজি কোর্ট রুমে, তাদের হচ্ছে কজি ইয়াতে চেম্বারে তারা শুধু লিখে, তারা লিখে লিখে, কিন্তু তারা কখনো ইয়ের জন্য কাউন্টার খাওয়ার জন্য তারা কখনো প্রস্তুত থাকে না, মেন্টালি প্রস্তুত থাকে না। তারা যে লিখে, এই লেখাগুলোই তারা কিন্তু তাদের নিজস্ব কোনো থিঙ্কিং না, এটা হচ্ছে তারা ন্যারেটিভ মুখস্থ করে। এই ন্যারেটিভ গুলো তাদেরকে শিখিয়ে দিয়েছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশের যেসব ইন্টেলেকচুয়াল আছে এবং গভর্নমেন্টের লোকজন আছে, তারাই এই ন্যারেটিভ গুলো শিখিয়ে দিয়েছে বুলি মুখস্থ করে। এটা হচ্ছে বুলি মুখস্থ করে, বুলি মুখস্থ করে, এই বুলি ওইখান থেকে মুখস্থ করে এখানে এসে ছাড়ে এই সারা হোসেনের মতো লোকজন। যখনই আপনি কাউন্টার দিবেন তখনই দেখবেন এরা আর কথা বলতে পারছে না, এদের কাছে তখন কোনো আনসার নেই। দেখেন, এখন দেখেন ভারতে কিন্তু একেবারে গত হয় না, সপ্তাহে একেবারে 7 জন কম, বাংলাদেশি সেই তুলনায় ভাই একেবারে মারা না। গিয়েছে। যে ইয়া সামি কি বলছেন? ভারতে ভারত মানে সারা হোসেন বলছে একেবারে যে হয় না তা না। কখন হয়েছে, কখন হয়েছে, কখন কখন আমাকে একটা স্টেটমেন্ট দেখো যে এই বাংলাদেশের কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জাতিসংঘে না, বাংলাদেশের পক্ষ থেকে বলেছে যে ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা এটার প্রতিকার চাই। সারা হোসেনের যে এজেন্সি আছে সেই এজেন্সি থেকে, ইন্টারন্যাশনাল এজেন্সি না, ইউএন না, বাংলাদেশের পক্ষ থেকে তুমি জানিয়েছ, আমাকে সেটা দেখান ব্যারিস্টার সারা হোসেন। ভারতে গত 7 দিন আগেও একটা 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 আপনার মসজিদের ওইখানে তারা ইয়ে করতে যাবে, আপনার মসজিদ উৎখাত করতে গিয়েছে, দেন মুসলমানদের উপরে গুলি চালায় 5 জনকে হত্যা করা হয়েছে। বাট বাংলাদেশ থেকে কিন্তু এই বিষয়ে কোনো রকমের রিজয়েন্ডার অথবা কোনো রকমের প্রতিবাদ কখনো ইস্যু করা হয় নাই। এবং এটা কিন্তু ফার্স্ট ইনসিডেন্ট না। ইন্ডিয়াতে মুসলমানরা পারসিকিউশনের শিকার হচ্ছে কয়েক বছর ধরে। আপনার নরেন্দ্র মোদীর যে সরকার, তারা যা করছে, এটা 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 ভয়াবহ অত্যাচার চলছে আপনার ভারতের মুসলিমদের উপরে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কখনোই বাংলাদেশের কোনো মানবাধিকার সামি, আমি সরকারের কথা বলছি না, আমি সাধারণভাবে নাগরিক সমাজ বা মানবাধিকার সংগঠনগুলো, গণমাধ্যম বা ইভেন সোশ্যাল মিডিয়াতে হয়তো টুকটাক হতে পারে, সাধারণভাবে যে প্রবণতা আমরা দেখছি সেটা হয় না। না, বাট আমাদের তো শুধু ইন্ডিয়াতে বা আমাদের অন্যান্য পার্শ্ববর্তী দেশ। আচ্ছা, আশা করি পয়েন্টটা ধরতে পেরেছেন যে ইন্ডিয়াতে মুসলিম নির্যাতন হয়েছে, সেটা নিয়ে সামি একটা এক্সাম্পল এনেছেন। এটা খুবই রিসেন্ট একটা এক্সাম্পল, রিসেন্ট একটা ঘটনা ইন্ডিয়াতে ঘটেছে। মসজিদ উৎখাত করতে গেছে, সেটা প্রতিবাদ করতে গিয়ে 3 জন মুসলিম মারা গেছে পুলিশের গুলিতে। তো এটা নিয়ে সারা হোসেনের যে এজেন্সি, তারা কি ইন্ডিয়ার প্রতি কোনো সতর্কবার্তা প্রেরণ করেছে? করেনি। তাহলে সে যে বলছে, সারা হোসেন যে একটু আগে বললো যে না, এটা নিয়ে আমরা কথা বলতে পারবো, বিদেশিরা আমাদের বিষয় নিয়ে কথা বলতে পারবে বা যে কেউ কথা বলতে পারবে যে কোনো দেশের ব্যাপারে, ওই সারা হোসেন তো সেটা বললো না। তাহলে তার ট্রান্সপারেন্সি থাকলো কোথায়? এখন সারা হোসেন একটা নতুন লজিক এনেছে, এটা রেলিভেন্ট না। সে লুজলি কানেক্টেড একটা লজিক দিচ্ছে, সেটা হচ্ছে একটু পরে দিচ্ছে যে শুধু মুসলিম মারা গেলে আমরা বলবো, অন্য কেউ মারা গেলে আমরা বলবো না। মানে ভারতে মুসলিম মারা গেলে বাংলাদেশ বলবে বা বাংলাদেশে হিন্দু মারা গেলে ভারত বলবে, এমন হওয়া উচিত না। আমরা সবার ব্যাপারে কথা বলবো। আরে তুমি তো মুসলিমের ব্যাপারে কথা বলছো না, যেটা আমি এক্সাম্পল দিচ্ছে সেটাই কথা বলছো না, তুমি অন্য কথা কখন বলবা? আচ্ছা, আমি ধরে নিচ্ছি ঠিক আছে, তুমি মুসলিমের কথাটা বাদ দিবা, অন্যদের কথা বলবা। আমি এখন আরেকটা এক্সাম্পল এনেছে, দেখেন দেখেন। সেখানে তো
বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিভিন্ন কমিউনিটি নিয়ে, শুধুমাত্র মুসলমানদের নিয়ে হচ্ছে না। সো আই থিঙ্ক সবগুলো নিয়ে আমাদের সোচ্চার হওয়া No, of উচিত। course. মানে এটা সেই জন্যই বলছি যে ইটস নট দ্যাট বাংলাদেশ সবগুলো নিয়ে সোচ্চার হওয়া উচিত। আরে একটা নিয়েই তো সোচ্চার হচ্ছে না, একটা নিয়ে সোচ্চার হয়ে দেখাও যে হ্যাঁ আমি এটা নিয়ে সোচ্চার হয়েছি, তারপর বাকিগুলো যেটা মেজর মুসলিমদের এগেনস্টে যেটা হচ্ছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে সবচেয়ে মেজর, যে কমিউনাল রায়ট বা কমিউনাল রিপ্রেশন যেটা হচ্ছে, সেটা মুসলিমদের এগেনস্টে সবচেয়ে বড়। সবচেয়ে বড়টা নিয়ে কথা বলছো না তুমি, ছোটটা নিয়ে কখন কথা বলবা? মুসলিমদের কথা বলবে আর ইন্ডিয়া ইন্ডিয়া হিন্দুদের হিন্দুদের কথা কথা বলবে, এটা সেটা তো না। হওয়া উচিত না, কারণ আমরা আমাদের দেশে বাংলাদেশি মুসলিম, হিন্দু, খ্রিস্টান যারা Buddhist। বিশ্বাস করে না সবাই তো আছি এখানে, তাই না? সো তো কথা শেষ এখন, তার লজিক এতক্ষণ শুরুতে যখন কথা বলতে দিয়েছিল কেউ কাউন্টার করেনি, তখন মানে ফ্লুয়েন্টলি একটার পর একটা কথা বলে যাচ্ছে, কিন্তু এখন যখন কাউন্টার খেয়েছে তখন কথা শেষ, 2 লাইন বলার পরে কথা শেষ। তো সবার পক্ষে আই থিঙ্ক সবার বিষয়গুলো আমাদের একটু না, দেখতে সেদিনও হবে। সেদিন মণিপুরে একটা এবার দেখেন এই আনসারের রেসপেক্টে সামি আরো একটা এক্সাম্পল এনেছে। চার্চে আপনার আক্রমণ হয়েছে। সুতরাং আপনার ইন্ডিয়ার পক্ষ থেকে যে বারবারই বলা হচ্ছে যে বাংলাদেশের মাইনরিটিদের জীবন হুমকির মুখে, মাইনরিটিরা আপনার ঠিক মতো চলতে পারতেছে না, এটা একটা অত্যন্ত মিথ্যা কথা। এটা অত্যন্ত একটা মিথ্যা কথা, এবং এই মিথ্যা কথাটাই আমার মনে হয় আমাদের সরকারের পক্ষ থেকে এবং অন্যান্য প্রায় সকল পক্ষ থেকেই হয়তো বেশ জোরালো ভাবে ডিবাঙ্ক করা উচিত। সামি, ব্যারিস্টার সারা হোসেন একটা প্রসঙ্গ তুলছিলেন, বা আমিও খানিকটা বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবার কথাই বলা উচিত, মুসলিমের কথা তুমি বললা না। সে খ্রিস্টানদের এক্সাম্পল দিয়েছে, মণিপুরে খ্রিস্টানদের উপর নির্যাতন হচ্ছে, সেটাও কিন্তু সারা হোসেনের এজেন্সি অ্যাড্রেস করেনি। কেন ইন্ডিয়াকে ভয় পায় সে? বাংলাদেশ দুর্বল দেশ বলে সে বাংলাদেশের উপর, সে আমাদের দেশের মানুষ হয়ে আমাদের উপরেই সে প্রেশার ক্রিয়েট করছে, আমাদের নামে সে অভিযোগের খাতায় অভিযোগ করছে, নোট ডাউন করছে ওই ওয়েস্টার্নদের অভিযোগ খাতায় আমাদের এগেনস্টে। এতই যদি, এবং এর জন্য সে এই ন্যারেটিভটা ওপেন রেখেছে যে না সবাই কথা বলতে পারবে, তার উদ্দেশ্য হচ্ছে ন্যারেটিভটা ওপেন রাখা। সে আদৌ কথা বলতে পারছে কি পারছে না সেটা পরের কথা, সে অন্যের হয়ে যেন এখানে কথা বলতে পারে, এই ন্যারেটিভটা এই জন্য সে ওপেন রেখেছে, দরজাটা ওপেন রেখেছে।